বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অর্থনীতি অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা মোটামুটি শেষ করেছি। এই লোগোগুলো খেয়াল করো তো, এগুলো কিসের লোগো? সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড। এগুলো কি তোমরা জানো? এগুলো ব্যাংক, ব্যাংকের লোগো। কিন্তু এগুলো কি ধরনের ব্যাংক? এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আজকে আমরা বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংক ইংরেজি হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। আজকের পাঠ শেষে তোমরা বাণিজ্যিক ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংকের নাম বলতে পারবে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। চলো শুরু করা যাক বাণিজ্যিক ব্যাংকের ধারণা দিয়ে। বাণিজ্যিক ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক হলো এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং তা অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ হিসেবে প্রদান করে। এক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জমাকৃত অর্থের জন্য কম সুদ প্রদান করে এবং ঋণ গ্রহীতার উপর অধিক সুদ আরোপ করে। ফলে এক্ষেত্রে যে উদ্বৃত্তের সৃষ্টি হয় তা মুনাফা হিসাবে বাণিজ্যিক ব্যাংক লাভ করে। এটাই মোটামুটি সংজ্ঞা আমরা ধরে নিতে পারি যে বাণিজ্যিক ব্যাংক হলো এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং তা অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ হিসেবে প্রদান করে। এক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জমাকৃত অর্থের জন্য কম সুদ প্রদান করে এবং ঋণ গ্রহীতার উপর অধিক হারে সুদ আরোপ করে। এর ফলে যে সুদের ক্ষেত্রে যে উদ্বৃত্তের সৃষ্টি হয় সেটা তারা মুনাফা হিসাবে লাভ করে। তো বিভিন্ন অর্থনীতিবিদ বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা এখানে দেখি মিস্টার রোজার এর মতে যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থ ও অর্থের মূল্য নিরূপণযোগ্য পণ্য দ্রব্যের লেনদেন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। প্রফেসর এ নাথ বলেন যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মাধ্যমিক মুনাফা তৈরির প্রতিষ্ঠান। প্রফেসর গিলবার্ট এর মতে বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ মূলধনের কারবারি। মধ্যস্থ কারবারি হিসেবে ব্যাংক এক পক্ষ হতে অর্থ ধার করে অন্য পক্ষকে সে অর্থ ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংকে স্বল্প মেয়াদী ঋণের কারবারিও বলা হয়। কেন? যে বাণিজ্যিক ব্যাংকে জমাকৃত টাকা আমানতকারীরা যে কোনো সময় উঠিয়ে নিতে পারে। এই আশঙ্কায় ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে না, তাই সর্বদা স্বল্প মেয়াদী ঋণ দান করে। এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসে যে বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদী ঋণ দেয় কেন, অথবা বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে না কেন? তবে বাণিজ্যিক ব্যাংক অর্থ সংগ্রহ, ঋণ প্রদান ছাড়াও অন্যান্য সাধারণ কার্যাবলীও সম্পাদন করে, যেমন চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে বিভিন্ন সহায়তা প্রদান, বিনিময় বিল বাট্টাকরণ, এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ স্থানান্তর, আমানতকারীদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন কাজ সম্পাদন, এ ধরনের বহু সাধারণ কাজ বাণিজ্যিক ব্যাংক সম্পাদন করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, ইংল্যান্ডের
দি মিডল্যান্ড, দি ওয়েস্টমিনিস্টার, লয়েডস, এগুলোকে উল্লেখ করতে পারি। এগুলো হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আরেকটু আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন, যেহেতু আমরা অর্থনীতি স্টুডেন্ট। এগুলো যদিও আমাদের সিলেবাসে নাই, তবুও কিছুটা জেনে রাখতে হবে। কি সেগুলা? যে বাংলাদেশ ব্যাংক সমূহকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত। কি বললাম? যে বাংলাদেশের ব্যাংক সমূহকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত। তালিকাভুক্তর আরেক নাম আছে তফসিলি আর অতফসিলি। তফসিলি ব্যাংক, অতফসিলি ব্যাংক, এগুলো কি আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত এবং সদস্য, তাদের তালিকাভুক্ত বা তফসিলি ব্যাংক বলে। তালিকাভুক্ত হওয়ার তাৎপর্য কি? কেন তালিকাভুক্ত হওয়া দরকার? তালিকাভুক্ত হওয়ার তাৎপর্য হলো কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় বিধিবিধান মেনে চলার অঙ্গীকার করা। তালিকাভুক্তির মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হিসেবে বিশেষ মর্যাদা লাভ করে এবং কেন্দ্রীয় ব্যাংক হতে বিশেষ কিছু সুবিধা ভোগ করে। বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত, দেশীয় এবং বিদেশি সব মিলে ৬০টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। তাহলে বাংলাদেশে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৬০টি। অতালিকাভুক্ত ব্যাংক কি? তাহলে অতালিকাভুক্ত অপর নাম হচ্ছে অতফসিলি ব্যাংক। যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক তালিকাভুক্ত ঘোষণা করা হয়নি, যে সকল ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক তালিকাভুক্ত ঘোষণা করা হয়নি, সেসব ব্যাংকে অতালিকাভুক্ত ব্যাংক বলা হয়। যেহেতু তারা বাংলাদেশ ব্যাংক বা অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত নয়, এজন্য তারা কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধান মেনে চলতে বাধ্য নয়। কেন্দ্রীয় ব্যাংকও তাদেরকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে না, তবে পরোক্ষ নিয়ন্ত্রণ তাদের উপর থাকে। বাংলাদেশে অতালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা বর্তমানে 5টি। চলো আমরা এই তালিকাগুলো একটু দেখে নিই, কোনগুলো তালিকাভুক্ত, কোনগুলো অতালিকাভুক্ত। তালিকাভুক্ত ব্যাংক 60টি। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি। কি কি তোমরা জানো? সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এই 6টা হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বুঝো তো? রাষ্ট্রায়ত্ত মানে এগুলোর মালিকানা সরকার, মালিক হচ্ছে মালিকানা থাকে সরকারের হাতে, এগুলি পরিচালনা করে সরকার। এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সাধারণ আছে 34টি এবং ইসলামী আছে 8টি। তাহলে মোট বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 42টি। এই 42টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো আমরা কি কি একটু দেখে নেই। এখানে আছে, তোমরা একটু দেখে নিবে। 34টি হচ্ছে সাধারণ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, আর ইসলামী আছে 8টি। এগুলো হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে 9টি। বিদেশের বিভিন্ন ব্যাংকও আমাদের দেশে রয়েছে, সেগুলো সংখ্যা হচ্ছে 9টি। সেগুলো কি কি? সিটি ব্যাংক, এনএ, এইচএসবিসি, ওরি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, হাবিব ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, ভারতীয় স্টেট ব্যাংক, ব্যাংক আল ফালাহ। এগুলো হচ্ছে বিদেশি বাণিজ্যিক ব্যাংক। এছাড়াও আরো বিশেষায়িত 3টি ব্যাংক আছে। তোমরা জানো, সবসময় দেখো যে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, এই 3টা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এছাড়াও অতালিকাভুক্ত ব্যাংক আছে 5টি। তাহলে মোট বাণিজ্যিক ব্যাংক কয়টি? 65টি। তার মধ্যে তালিকাভুক্ত 7টি, অতালিকাভুক্ত 5টি। অতালিকাভুক্ত 5টি কোনগুলো খেয়াল করো? জুবিলি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক। এই হলো আমাদের বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে মোটামুটি ধারণা। বাণিজ্যিক ব্যাংক থেকে যেভাবে প্রশ্ন আসুক তোমরা আশা করি পারবে। এখন আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী।
আধুনিক যুগে অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর ভূমিকা পালনার্থে বাণিজ্যিক ব্যাংক যেসব কাজ সম্পন্ন করে থাকে তাদেরকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। কি কি? সাধারণ ব্যাংকিং কার্যাবলী, জনহিতকর কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। এই কার্যাবলীকে একটা প্রবাহ চিত্রের সাহায্যে আমরা উপস্থাপন করি। প্রথমটা কি? সাধারণ ব্যাংকিং কার্যাবলী, জনহিতকর কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, অন্যান্য কার্যাবলী। সাধারণ কার্যাবলীর মধ্যে প্রথম কাজ হচ্ছে আমানত গ্রহণ। জনগণের টাকায় কিন্তু বাণিজ্যিক ব্যাংক ব্যবসা পরিচালনা করে। কাজে প্রথম প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক জনগণের আমানত গ্রহণ করে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত 3 ধরনের আমানত গ্রহণ করে, এগুলো আমরা আগেও পড়েছি। কি কি? চলতি আমানত, সঞ্চয়ী আমানত, মেয়াদি আমানত। এগুলো কি তোমরা জানো, এগুলো বিস্তারিত আগেও আলোচনা হয়েছে, তবে এখানে এত বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই। শুধু এটুকু জানো যে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ। দ্বিতীয় প্রধান কাজ হচ্ছে ঋণদান। আমানত গ্রহণ করে তা ঋণ হিসাবে প্রদান করে। আমানত গ্রহণের বিপরীতে কম সুদে ঋণ প্রদানের ক্ষেত্রে বেশি সুদ আদায় করে। এখানে যে পার্থক্য সেটাই বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। তাহলে 2 নাম্বার কাজ হচ্ছে ঋণদান। তৃতীয় কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন প্রকারের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। যেমন যে বাণিজ্যিক ব্যাংক ইস্যুকৃত চেক বিনিময়ের মাধ্যমে, বাণিজ্যিক ব্যাংকের চেক বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। এছাড়াও কি ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারী ঋণপত্র এগুলো বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। উন্নত দেশগুলোতে অধিকাংশ লেনদেনই কিন্তু চেকের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে। আমাদের দেশেও কিছু কিছু লেনদেন চেকের মাধ্যমে হয়ে থাকে। 4 নাম্বার কাজ কি? ঋণ আমানত সৃষ্টি। এটা তোমরা বুঝো। বাণিজ্যিক ব্যাংক যখন কোনো গ্রাহককে ঋণ প্রদান করে তখন সে কিন্তু সরাসরি নগদ অর্থ প্রদান করে না। তখন ঋণ গ্রহীতার নামে, তার নামে ব্যাংকে একটি হিসাব খুলে, এটাই হলো ঋণ আমানত। তাহলে এই হিসাব খোলাকে বলা হয় ঋণ আমানত সৃষ্টি। তাহলে যখন ঋণ প্রদান করে তখন ব্যাংকে একটি ঋণ আমানতের সৃষ্টি হয়। এই ঋণ আমানত সৃষ্টি করে তার বিপরীতে চেক প্রদান করলে ঋণ গ্রহীতা সেই চেকের মাধ্যমে সেখান থেকে প্রয়োজন অনুসারে টাকা উত্তোলন করে। 5 নম্বর কাজ কি? বিনিময় বিল বাট্টাকরণ। এখানে তোমাদের একটু বুঝতে হবে বিনিময় বিল কি এবং কি বা বাট্টাকরণ জিনিসটা কি। বর্তমানে অধিকাংশ ব্যবসা বাণিজ্য কিন্তু বাকিতে চলে। যেহেতু বাকিতে চলে তাহলে সেখানে 2টা পক্ষের সৃষ্টি হয়। কি কি? পাওনাদার আর দেনাদার। পাওনা টাকা নির্দিষ্ট তারিখে পরিশোধ করার জন্য পাওনাদার দেনাদারের সাথে যে লিখিত দলিলে অঙ্গীকারাবদ্ধ হয় সেটাই হচ্ছে বিনিময় বিল। অনেক সময় দেখা যায় যে পাওনাদার মেয়াদ পূর্তির আগে অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বেই পাওনাদারের টাকার প্রয়োজন হতে পারে। তখন পাওনাদার বাণিজ্যিক ব্যাংকে শরণাপন্ন হয়। তখন বাণিজ্যিক ব্যাংক বিনিময় বিলে উল্লেখিত টাকার চেয়ে কিছুটা কম টাকা দিয়ে বিল ভাঙিয়ে দেয়। একে বিনিময় বিলের বাট্টাকরণ বলে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকের প্রচুর লাভ হয়, ব্যবসায়ীরাও তাদের অর্থ সংকট কাটিয়ে উঠতে পারে। কি বুঝতে পারছো কি? আশা করি বুঝতে পারছো। দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা। দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যের সহায়তায় বাণিজ্যিক ব্যাংক প্রচুর অর্থের যোগান দেয়। ব্যবসা বাণিজ্যের জন্য একই সাথে ভালো পরামর্শও দেয়। এভাবে বাণিজ্যিক ব্যাংক দেশীয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করে থাকে। 7 নাম্বার কাজ হচ্ছে মূলধন গঠন।
বাণিজ্যিক ব্যাংক যেহেতু জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে আমানত হিসেবে গ্রহণ করে, কাজে সেটা মূলধন গঠনে সহায়ক। এ হলো সাধারণ ব্যাংকিং কার্যাবলী। এরপর আছে জনহিতকর কার্যাবলী। জনহিতকর কার্যাবলীর মধ্যে প্রথম কাজ হচ্ছে অর্থ স্থানান্তর। যে বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের প্রয়োজনে নিরাপদে এক স্থান হতে অন্য স্থানে অর্থ প্রেরণ করে। এ ব্যাংক তার মক্কেলদের প্রয়োজনে মেইল ট্রান্সফার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে দূরবর্তী স্থানে অর্থ পাঠাতে পারে। 2 নম্বর কাজ কি? ওয়েজ আর্নার হিসাবে। ওয়েজ আর্নার জিনিসটা একটু খেয়াল করো, যে বিদেশে আমাদের অনেক লোক, দক্ষ অদক্ষ অনেক লোক কর্মরত আছে, তারা যে মজুরি পায় সেই মজুরি যেন সহজে দেশে পাঠাতে পারে, তার জন্য বৈদেশিক আয় এইগুলো বাণিজ্যিক ব্যাংক সংগ্রহ করে এবং তা সংশ্লিষ্ট মালিককে পৌঁছে দেয়। 3 নাম্বার মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ। বাণিজ্যিক ব্যাংক জনগণের মূল্যবান জিনিসপত্র যেমন দলিলপত্রাদি, স্বর্ণালংকার ইত্যাদি নিরাপদে লকারে জমা রাখে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকের প্রচুর অর্থ আয় করে থাকে। ভ্রমণে সাহায্য। যে বাণিজ্যিক ব্যাংক ব্যাংক ড্রাফট, ভ্রমণ চেক, ঘূর্ণায়মান নোট ইত্যাদি প্রদান করে জনগণের বিদেশ ভ্রমণে উপকার সাধন করে। সনদপত্র প্রদান। অনেক সময় দেখা যায় যে গ্রাহকদের অর্থনৈতিক সচ্ছলতার সনদপত্রের প্রয়োজন হয়, তখন এই মক্কেলদের পক্ষে বাণিজ্যিক ব্যাংক আর্থিক সচ্ছলতার সনদপত্র প্রদান করে থাকে। প্রকাশনা। যে বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক কার্যাবলী ও ব্যবসায়ী সুযোগ সুবিধা বিষয়ে সাময়িকী প্রকাশ করে জনগণকে দেশের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে অবহিত করে। এই ছিল জনহিতকর কার্যাবলী। এরপরে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। প্রতিনিধিত্বমূলক কার্যাবলীর মধ্যে কি আছে? ঋণপত্রাদি সংগ্রহ ও প্রদান। যে বাণিজ্যিক ব্যাংক তার মক্কেলদের প্রয়োজনে বা মক্কেলদের পক্ষে চেক, বিল, প্রমিসরি নোট, লভ্যাংশ, কুপন, আয়কর, বাড়ি ভাড়া, বীমা প্রিমিয়াম এসব সংগ্রহ বা প্রদান করে থাকে। ঋণপত্রের ক্রয় বিক্রয়। যে বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদের পক্ষে শেয়ার, ডিবেঞ্চার প্রভৃতি ক্রয় বিক্রয় করে। ওসির কাজ। তোমরা জানো ওসির কি কাজ? সেই রকম সম্পত্তির দেখাশোনা, সম্পত্তির কর আদায় ও প্রদানের ব্যবস্থাপূর্বক বাণিজ্যিক ব্যাংক অনেক সময় ওসির দায়িত্ব পালন করে। বৈদেশিক বিনিময়। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বিনিময় কাজেও সহায়তা দান করে। শেয়ার, সিকিউরিটিজ ক্রয় বিক্রয়। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন কোম্পানির শেয়ার, স্টক, ডিবেঞ্চার প্রভৃতি বিক্রয় এবং সরকারি বন্ড, সিকিউরিটিজ ক্রয় বিক্রয়েও সহায়তা করে। অবলেখক। যে বাণিজ্যিক ব্যাংক নতুন কোম্পানিকে শেয়ার বিক্রয়ের ঝামেলা হতে মুক্ত রাখার জন্য এরূপ কোম্পানির অবলেখক হিসেবে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে। গোপনীয়তা রক্ষা। বাণিজ্যিক ব্যাংক প্রতিনিধি হিসাবে মক্কেলদের অর্থের তথা হিসাবের গোপনীয়তা রক্ষা করে। এছাড়াও অন্যান্য কার্যাবলী আছে কিছু। বাণিজ্যিক ব্যাংক তার অধস্তন শাখাসমূহ তত্ত্বাবধান ও মনিটরিং করে। নিজস্ব কর্মী প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনা করে। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে গবেষণা কার্যক্রম পরিচালনা করে।
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের আদেশ, উপদেশ, অনুরোধ বাস্তবায়নে সহায়তা করে। এই হলো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। তাহলে উপরে যে আমরা কার্যাবলী নিয়ে আলোচনা করলাম, তা থেকে আমরা এটা বলতে পারি যে বর্তমানকালে বাণিজ্যিক ব্যাংক একটি দেশের অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা পালন করে থাকে। এর ফলে উৎপাদন বাড়ে, ব্যবসায় বাণিজ্যের কাজ সহজতর হয় এবং অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হয়। তাহলে আমাদের শিক্ষণফলের যে 3টি শিক্ষণফল ছিল তা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি। এখন তোমাদের কাছে মূল্যায়নের জন্য কয়েকটি প্রশ্ন রাখি। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে মনে আছে কি? বাণিজ্যিক ব্যাংক হলো এমন এক প্রকার আর্থিক প্রতিষ্ঠান যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং তা অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে প্রদান করে। এক্ষেত্রে আমানত গ্রহণের বিপরীতে কম সুদ প্রদান করে, কিন্তু ঋণ গ্রহীতার উপর বেশি হারে সুদ আরোপ করে। এখানে যে উদ্বৃত্ত সুদের সৃষ্টি হয় সেটাই বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। বাংলাদেশে মোট কয়টি বাণিজ্যিক ব্যাংক আছে? আমরা আলোচনায় দেখেছিলাম যে বাংলাদেশে মোট বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 65টি। তন্মধ্যে 60টি হচ্ছে তালিকাভুক্ত, 5টি হচ্ছে অতালিকাভুক্ত। এর মাঝে আবার সরকারি, রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, বিশেষায়িত এ ধরনের ব্যাংক আছে, বিদেশি এ ধরনের ব্যাংক রয়েছে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? আমরা কি দেখেছিলাম যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। কি কি মনে আছে? সাধারণ ব্যাংকিং কার্যাবলী, জনহিতকর কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, অন্যান্য কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের প্রধান 2টি কাজ বর্ণনা করো। এখানে যদি এরকম আসে যে বাণিজ্যের প্রধান 2টি কাজ, প্রথম 2টা কাজে বলবে। 1 নাম্বার হচ্ছে আমানত গ্রহণ, 2 নাম্বার ঋণ প্রদান। এখন আমানত গ্রহণ বর্ণনা করবে, ঋণ প্রদান বর্ণনা করবে। আমানত গ্রহণ বর্ণনা করতে গেলে কি আমানত গ্রহণ করে সেটা কয় ধরনের আমানত গ্রহণ করে সেই আমানতগুলো বর্ণনা করবে। এগুলো তোমরা আগেও পড়েছো। বাণিজ্যিক ব্যাংকের জনহিতকর 2টি কাজ বর্ণনা করো। জনহিতকর কার্যাবলীর মধ্যে কি আছে? অর্থ স্থানান্তর, তারপরে ওয়েজ আর্নার হিসাবে, তারপরে আছে কি মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ। এর যে কোনো 2টা তোমরা একটু বর্ণনা করো। তোমাদের বাড়ির কাজ। বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে না কেন? এটা কিন্তু আমি বলেও দিয়েছিলাম। বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে না কেন? 2 নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে 10টি পার্থক্য লিখো। আজকে আমরা বাণিজ্যিক ব্যাংক আলোচনা করেছি, গত 2-3টা ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এই দুই ব্যাংকের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। প্রয়োজনে তোমরা বইয়ের সাহায্য নিবে। আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো জানাবে। বুঝতে কোথাও সমস্যা থাকলে কমেন্টস করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।